হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। সন্তু কেয়া চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদের কাছে একটা গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম ধানসিঁড়ির শ্মশান। সন্তোষ, তোমাকে একবার দেউলটি যেতে হবে। যদিও জায়গাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কারণ তোমার প্রত্যন্ত গ্রামে যেতে হবে, কারণ সেখানে যাওয়াটা খুব জরুরি। বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। একমাত্র তুমিই পারো তাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে। সন্তোষ রাজি হয়ে যায়। এখন দেউলটি যাবার পালা। সত্য ডাক্তারি পাস করেছে সে, তাই সিনিয়রের কথা অমান্য করার সাধ্য তার নেই। আচ্ছা বেশ স্যার, আমি দেউলটি যাব। কলকাতা থেকে ট্রেন ধরে দেউলটি পৌঁছতে হবে। যদিও রাস্তাটা খুব বেশি নয়, তবুও তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছে সন্তোষ। কখন কোনটার দরকার পড়ে। ট্রেন ছেড়ে দিল। দেউলটি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তারপর কিছুটা পায়ে হাঁটা পথ, এরপর নদীপথে ওপারে যেতে হবে, এমনটাই সন্তোষকে জানানো হয়েছে। দেউলটি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এমনিতে জায়গাটা শহরের মতোই, কিন্তু কলকাতা শহরের মতো এতটা আধুনিক নয়। পায়ে হেঁটে এতটা রাস্তা যাওয়া সন্তোষের পক্ষে সম্ভব হলো না। তাই সে ঠিক করলো একটা রিক্সা অথবা ভ্যান নিয়ে নেবে। ভ্যান পাওয়া না যাওয়ায় শেষ পর্যন্ত বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে একটি রিক্সা স্ট্যান্ড দেখতে পেল। সন্ধে হয়ে যাওয়ায় রিক্সা দেখতে পাওয়া গেল না। হঠাৎ পিছনের দিক থেকে একজন হাঁক দিল সন্তোষকে। দাদা, আপনি কি কাউকে খুঁজছেন? এখানে কি নতুন এসেছেন? কারোর বাড়িতে যাবেন? তখন সন্তোষ বলল, হ্যাঁ, আসলে আমি পেশায় একজন ডাক্তার। এদিকে এসেছি চিকিৎসার জন্য। ঠিকানাটা আমার ঠিক জানা নেই, তবু এটুকু জানি যে নদী পেরিয়ে ওপারে যেতে হবে। তখন রিক্সাওয়ালাটা বলল, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নদীর ঘাটে নিয়ে যেতে হবে আপনাকে। আসুন, আমার রিক্সায় উঠে পড়ুন। আসলে এই অঞ্চলটাতে রাত্রের দিকে রিক্সা ভ্যান কিছুই পাওয়া যায় না। যে যার নিজের বাড়িতে চলে যায় সন্ধ্যে 7টার পরেই। আমিও আমার বাড়ির দিকেই ফিরছিলাম, হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল। আমার বাড়ি ওই পথেই। চলুন, যাবার পথে আমি আপনাকে নদীর ঘাটে নামিয়ে দিয়ে যাব। উঠে পড়ুন। সন্তোষ উঠে পড়ল। রিক্সা চলতে লাগলো। সারাদিন ট্রেনে আসতে আসতে বেশ ভালোই ধকল সহ্য করতে হয়েছে সন্তোষকে। এবারে কোনো রকমে নদীপথে ওপারে পৌঁছে বিশ্রাম নিতে হবে। শরীরটা খুব ক্লান্ত। এমন সময় রিক্সা চালকটি তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, ওপারে কি আপনি সেই দুস্থ লোকেদের চিকিৎসা করবার জন্য এসেছেন, যারা অনেকেই মড়ক লেগে মারা গেছে? কিসের থেকে মড়কটা লেগেছে সে রোগের কারণটাই এখনো কেউ ধরতে পারেনি। আপনি একটু সাবধানে থাকবেন, বড্ড বিপদস্কুল জায়গা। সন্তোষ বলল, না না, সেসব ঠিক আছে। আমি আমার সাথে সমস্ত রকমের ওষুধপত্র নিয়ে এসেছি। তুমি এত ভেবো না, তেমন কোনো বিপদ হবার সম্ভাবনা নেই। তখন রিক্সাওয়ালাটা রিক্সাটি থামিয়ে হঠাৎ করে সন্তোষের দিকে তাকালো। ভয়ের কারণ শুধু একটাই যে তা নয়। তার মানে তুমি কি বলতে চাইছো একাধিক বিপদের সম্ভাবনা রয়েছে বুঝি? আসলে ব্যাপারটা হলো এই যে আমাদের এই অঞ্চলে হঠাৎ এক পিশাচের উপদ্রব শুরু হয়েছে। সবাই বলে নাকি সন্ধ্যার পরে সে এই গ্রামে আনাচে কানাচে ঘুরে বেড়ায়। যাকেই হাতের কাছে পায় তাকেই শেষ করে ফেলে। এ কারণে সন্ধ্যের পর গ্রামের রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না। আমার আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু আপনাকে এরকম অসহায় অবস্থায় পেলে যেতে মন চায়নি।
তাই নদীর ঘাট অবধি আপনাকে পৌঁছে দিয়ে গেলাম। তোমরা আধুনিক যুগের মানুষ হয়ে এখনো এসব বিশ্বাস করো কি করে? আমি একজন ডাক্তার, আমি বৈজ্ঞানিক যুক্তিতে বিশ্বাস করি। আমার কাছে এসব বিষয়ে কোনো অস্তিত্ব নেই। এগুলো শুধুই মানুষের মনের বিকার এবং কুসংস্কারের দ্বারা তৈরি করা ভয় মাত্র। তুমি কি কোনোদিন পিশাচকে নিজের চোখে দেখেছো? তখন রিস্কাওয়ালাটা বলল, সে কথা আমি কল্পনাতেও আনি না, কারণ তাকে একবার কেউ দেখে ফেললে সে তাকে ছাড়ে না। নদীর ঘাটে পৌঁছে গেল তারা। ঘাটে কোনো নৌকাও নেই। এমন অবস্থায় ওপারে যাওয়ার কাজ আরো কঠিন হয়ে গেল। রিস্কাওয়ালাটি বলল, দেখেছেন বাবু, এই ঘাটেও কেউ নেই, সব জায়গা কেমন ফাঁকা হয়ে গেছে। এখনো সময় আছে। আমি আপনাকে বলছি, আপনি বাড়ি ফিরে যান। আপনার ওদিকে না যাওয়াই ভালো। তো ডাক্তারটা বলল, সেসব এখন আর ভেবে কাজ নেই, যা কপালে আছে হবে। আমাকে নিজের চাকরি বাঁচাতে হবে। আমি কলকাতা থেকে ফিরে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। ওই যে একজন আসছে নৌকা নিয়ে, মনে হয় এইদিকেই আসছে। ও মাঝি, দাঁড়াও দাঁড়াও, আমার একটু দরকার আছে, আমাকে ওপারে নিয়ে যাবে? মাঝিটি থমকে দাঁড়ালো নৌকোটি নিয়ে। না বাবু, আমি এই ঘাটে নৌকা বেঁধে এবার বাড়ি যাব। অনেক রাত হয়ে গেছে, আর তাছাড়া ওদিকে অনেক ভয়ের কারণ আছে। এরপর ওই পথে আর কেউ যায় না। আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন, সেটাই ভালো হবে। তখন সন্তোষ বলল, আমি তোমাকে অনেক টাকা দেব, আমাকে একটিবার ওপারে নিয়ে চলো। তখন মাঝিওয়ালাটা বলল, টাকার মোহ নেই বাবু, পানের মোহটা বেশি। আপনাকে আমি নিয়ে গেলে হয়তো আমার বেঁচে ফিরতে পারবো না। এরকম বলার কারণ কি? বললাম তো আমি তোমাকে অনেক টাকা দেব। তাছাড়া আমি তো রইলামই তোমার সাথে, তাহলে তোমার ভয়ের কি? তখন সে বলল, আপনি শহরের মানুষ, আপনার হয়তো এসব বিষয়ের উপর বিশ্বাস নেই, কিন্তু আমরা গ্রামের বাংলার মানুষ, আমরা আজও এসব বিষয়ে যথেষ্ট বিশ্বাস রাখি। না না, মাফ করবেন, আমি এত রাতে আপনাকে ওই পারে কিছুতেই নিয়ে যেতে পারবো না। আপনি বরং অন্য কোনো উপায় খুঁজে নিন। সন্তোষ চাকরি যাওয়ার ভয় পেয়ে কাঁদতে শুরু করল। সন্তোষের ওই বিমর্ষ মুখখানি দেখে মাঝির হঠাৎ দয়া জন্মালো। সে হঠাৎই বলে উঠল, আচ্ছা আসুন বাবু, কিন্তু এটুকু জেনে রাখুন, কোন বর্ষর বিপদ হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। আমি এক প্রকার নিজের প্রাণের মায়া ত্যাগ করেই আপনাকে নিয়ে যাচ্ছি। মাঝির কাছ থেকে এই কথাগুলো শুনে সন্তোষের মনে একটু বল এলো। সন্তোষ ঠিক করলো, আজকে যাই ঘটে যাক না কেন, ওপারে তাকে পৌঁছতেই হবে। সে মাঝিকে জোর গলায় বলল, তোমার কোনো চিন্তা নেই মাঝি ভাই, আমি তোমার সঙ্গে আছি। কোনো বিপদ হলে একসাথে দুজন মোকাবিলা করব। ওর কথাটা শুনে যদিও মাঝি অবাক হলো, তবুও বলল, একা একা যাবার থেকে কাউকে সঙ্গে করে নিয়ে যাওয়া অনেক ভালো। এতে হয়তো বিপদের আশঙ্কা অনেকটাই কমবে। কারণ শুনেছি সে নাকি একা মানুষ পেলে তার উপরই অত্যাচার চালায়। আমাদের দুজনকে দেখলে হয়তো এগোতে পারবে না। মাঝির কথাগুলো সন্তোষের কাছে এক প্রকার অবান্তর ও অযৌক্তিক বলে মনে হচ্ছিল, তবুও সে না বলে একটু হাসল। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে। হারান মাঝি যত তাড়াতাড়ি পারে নৌকাটাকে
টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ মেঘ গর্জে উঠল আকাশে। নদীতে জোয়ার থাকায় নৌকো চালাতে খুবই কষ্ট হচ্ছিল। তাই হারান বলল, দেখেছেন তো বাবু, কেন আপনাকে বারণ করছিলাম এ পথে আসতে? এ সবই হলো ওই পিশাচের কাজ, সে সব করতে পারে। তখন সন্তোষ বলল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ হারান, প্রাকৃতিক দুর্যোগের থেকে এমনটাই হচ্ছে। তুমি সাবধানে নৌকাটা চালাও। কিছুক্ষণের মধ্যে ঝড়ের সাথে শুরু হলো প্রবল বৃষ্টি। এত জোরে বৃষ্টি পড়ছে, খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যে দূরে কি রয়েছে তাও ঠাউর করা যাচ্ছে না। এমন অবস্থায় দাঁড় বেয়ে নৌকো বেয়ে নিয়ে যাওয়া মৃত্যু সম। জলে জোয়ার থাকায় নৌকোটি দুলতে শুরু করল। একটু অমনোযোগিতা দেখালেই প্রায় জলে ডুবে মরতে হবে। হারান মাঝির মাথায় হাত পড়ল। সন্তোষ দেখল হারান শুধু ঠাকুরকে নাম জপ করেছে আর কোনো রকমে দাঁড়টা বেয়ে নিয়ে চলেছে। হঠাৎ একটা ঘাটে এসে নৌকা গেল আটকে। জলের তোড়ে হাজার চেষ্টা করেও নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হলো না। হারান মাঝি ক্লান্ত হয়ে পড়ল, তবুও কোনো উপায় বার করতে পারল না। বৃষ্টির বেগটা সেই সময় একটু কমেছে, ঝড়ের দাপটটাও প্রায় অনেকটাই কেটেছে। এখন খালি চোখে চারদিকটা বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। সন্তোষ ঘাটে নেমে নৌকাটিকে হাত দিয়ে ঠেলে জলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না। অন্যদিকে হারান মাঝি ভয়ে কাঁপছে। সন্তোষ সেটা দেখে বড্ড অবাক হলো। ও হারান মাঝি, কি হয়েছে বলো তো? তুমি এমনভাবে ভয় কাঁপছো কেন? তোমার চিন্তা কি? আমার তো একটা ঘাটে এসে ভিড়েছি। এসো, নৌকাটাকে এখানে বেঁধে আমরা বরং একটু ওদিকে যাই। কাউকে জিজ্ঞাসা করি এখান থেকে মুকুন্দনগর যেতে কতক্ষণ সময় লাগবে। যদি আশপাশের রাতে থাকার কোনো ব্যবস্থা হয়ে যায় তাহলে তুমি আর আমি এখানেই রাতটা কোনো রকমে কাটিয়ে দেব। তারপর সকাল হলে আমরা আবার নৌকো নিয়ে বেরিয়ে পড়ব মুকুন্দনগর এর উদ্দেশ্যে। এত রাতে আর নৌকা চড়ে না যাওয়াই ভালো, কি বলো হারান মাঝি? সন্তোষ লক্ষ্য করল হারান ঠকঠক করে কাঁদছে। কোনো রকমে ঘাটে উঠে এসে সন্তোষকে উদ্দেশ্য করে বলল, দাদা বাবু, সর্বনাশ হয়ে গেছে, আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি। আপনি হয়তো জানেন না, এই জায়গাটির নাম ধানসিঁড়ির শ্মশান, আর এর পাশেই রয়েছে ধানসিঁড়ির সেই কুখ্যাত শ্মশান। পিশাচের সবাই বলে এখানে নাকি সে থাকে। আমরা এখানে কোনো বাসস্থান পাওয়া তো দূরের কথা, খাওয়ার জলটাও হয়তো পাবো না। তাড়াতাড়ি চলুন, আমাদের এখান থেকে পালাতেই হবে। কোথায় পালাবো এত রাতে? বললেই হলো নাকি? পালাতে আমাদের হবেই বাবু, না হলে কেউ প্রাণে বাঁচবো না। ওই যে কারোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি? আপনি থাকলে এখানে থাকুন বাবা, আমি চললাম, আর এখানে এক মুহূর্ত নয়। এই কথাটা বলেই হারান রুদ্ধশ্বাসে দৌড় লাগালো। সন্তোষ অনেকবার তাকে পিছন থেকে ডাকার চেষ্টা করল, কিন্তু হারানের কোনো কথা কানেই গেল না। সে দৌড়ে এক নিমেষে অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেল। সন্তোষ বলল, এই অচেনা জায়গায় এখানে সে একা, বাঁচবার কেউ নেই। তবুও মুখে সাহস এনে সে শ্মশান ঘাটের দিকে চলতে থাকে। সন্তোষের মনে হলো শ্মশানের লোকেরা অন্তত থাকবে, তাদের কুটিয়াতেও কোনো রকমে রাতটা কাটিয়ে দিতে হবে। কিছু দূর যেতেই সন্তোষ
আর বেশ বিচ্ছিন্ন জঙ্গলে ভরা একটি জায়গা। আরও কিছুটা এগোতে একটি কুটির চোখে পড়ল। এই ঘন জঙ্গলের মধ্যে যেখানে কোনো মানুষই বলতে গেলে থাকে না, সেখানে এরকম একটা কুটির কোথা থেকে আসলো? সন্তোষের ভয়টা হঠাৎ বেড়ে গেল। তবুও কুটিরটির সামনে গিয়ে দাঁড়ালো সে। ভাবলো একবার কুটিরের দরজাটায় ধাক্কা দেব, যদি ভেতরে কেউ থাকে। কুটিরের কাছে যেতে সন্তোষের বুকটা কেমন ছ্যাঁক করে উঠল। তবুও কোনো রকমে বুকে বল নিয়ে সে দরজায় ঠক ঠক করতে যাবে, এমন সময় লক্ষ্য করলো ঘরের ভেতর থেকে এমনিতেই কেউ একজন বেরিয়ে এলো। আপনি কে? আপনাকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি। লোকটির পরনে ধুতি আর ঢলঢলে একটি ফোঁটা, যদিও সেগুলি সবই ময়লা। নিজের প্রতি বিন্দুমাত্র যত্নশীল নয় লোকটি, তা দেখে বোঝা যায়। লোকটি এক দৃষ্টি সন্তোষের দিকে তাকিয়ে আছে। সন্তোষের সেই বিষয়টা চোখে পড়ল। কোনো রকমের সাহস সঞ্চয় করে সে বলল, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি এই গ্রামে নতুন এসেছি। আসলে পেশায় আমি একজন ডাক্তার। মুকুন্দনগর যাবার উদ্দেশ্যে নদীপথে পাড়ি দিয়েছিলাম, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির জন্য নৌকোটিকে রাস্তায় থামিয়ে দিতে হলো। এত রাতের অন্ধকারে মাঝি আর মুকুন্দনগর যেতে সাহস করল না। ধানসিঁড়ির ঘাটে এসে নৌকোটি গেল আটকে। তাই অজ্ঞত নৌকোটিকে ঘাটে বেঁধে আমি এদিক ওদিক একটু ঘুরছিলাম আশ্রয়ের উদ্দেশ্যে। কিছুটা দূর আসতেই আপনার কুটিরটি নজরে পড়ল। তাই ভাবলাম একবার এদিকটায় এসে একটু খোঁজ করে দেখি। আপনার সাথে সেই মাঝিটি কোথায়? না মানে আসলে কি আমাকে বিশ্বাস করে বলতে পারেন? আসলে মাঝি বলছিল এদিকটা নাকি ধানসিঁড়ির শ্মশান ঘাট। আরও একটা অভ্যন্তর কথা বলেছিল সে। আর কি বলেছিল সে? না থাক, ছাড়ুন না, এমন কিছু নয়। পিশাচের কথা বলেছিল কি? না থাক, ছাড়ুন না, এমন কিছু নয়। পিশাচের কথা বলেছিল কি? আপনি কি করে জানলেন? আমি জানি না, আসলে আন্দাজ করে বলছি আপনাকে। সকলের মনের মধ্যে একটা ভয় রয়েছে তো, গ্রামের মধ্যে নাকি পিশাচ বেরোয় রাতের অন্ধকারে। সেই ভয়তেই রাত নামার পরে আর কেউ রাস্তায় বেরোতে চায় না। এই দেখুন না, আমিও কুটিরের দরজা বন্ধ করেই বসে আছি। আপনার পায়ের আওয়াজ পেয়ে হঠাৎ দরজাটা খুলে দেখলাম। কেন, আপনার ভয় করলো না? আমার বদলে যদি পিশাচ আসতো? আসলে গ্রামের সকলে বলে পিশাচ নাকি নিঃশব্দে আসে। কেন, আপনার ভয় করলো না আমার বদলে যদি পিশাচ আসতো? আসলে গ্রামের সকলে বলে পিশাচ নাকি নিঃশব্দে আসে, তার পায়ের আওয়াজ পাওয়া যায় না। আপনি যখন আসছিলেন তখন আপনার পায়ের আওয়াজ আসছিল, তাই সেই ভয়টা মনের মধ্যে আসেনি। যাক, বাইরেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরেও আসবেন? হ্যাঁ হ্যাঁ, চলুন ভেতরে গিয়ে বসি। আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি। সেই ট্রেন থেকে নামার পর হেঁটেই চলেছি। তারপর কোনো রকমে একটা রিক্সা করে নদীর ঘাটে পৌঁছে একটি নৌকো পাই। নৌকার মাঝিকে অনেক কষ্টে রাজি করিয়ে যায় বা মুকুন্দনগরে যাওয়ার ব্যবস্থা করেছিলাম, তাও সফল হলো না। পথের মধ্যে প্রবল ঝড় বৃষ্টিতে অর্ধেক পথ এসেই মাঝি গেল পালিয়ে, আর আমি পড়ে রইলাম একা। বুঝলাম, কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি এখন আমার কুটিরে রয়েছেন, এই কুটির সুরক্ষিত। আপনি কি কিছু খাবেন? না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি সঙ্গে করে খাবার নিয়ে এসেছি। একটু বিশ্রাম নিয়ে আমি খেয়ে নেব। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন? এরকম একটা নির্জন জায়গায় আপনার ভয় করে না? পিশাচের আতঙ্কে তো গোটা গ্রামই প্রায় আতঙ্কিত দেখলাম। আপনার প্রাণের ভয় নেই? প্রাণের ভয় নেই বললে ভুল হবে, কিন্তু রাতের পরে আমি আর কুটিরের বাইরে তেমন বেরোই না। সেই কারণে পিশাচের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু কম।
আচ্ছা, আপনার ঘরের মধ্যে তো তেমন কিছুই নেই। বন্ধুরা, পরবর্তী অংশটি জানবার জন্য তোমরা আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।